ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব মার্ক্সবাদের বর্তমানে প্রাসঙ্গিকতা সম্পর্কে। মার্ক্সবাদের তাত্ত্বিক প্রয়োগ অর্থাৎ মার্ক্সবাদ একটা মতবাদ, তত্ত্ব। এই তত্ত্বের প্রয়োগ কিভাবে হবে, এই তত্ত্বের ব্যাখ্যা এ নিয়ে আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখছো। আর আজকের ভিডিও হচ্ছে বর্তমানে বিশ্বে মার্ক্সবাদের প্রাসঙ্গিকতা আছে কিনা। প্রথমে আমি বলবো যে মার্ক্সবাদের খুবই খুবই প্রাসঙ্গিকতা আছে। মার্ক্সবাদ একটি গুরুত্বপূর্ণ মতবাদ। এই মতবাদ সর্বহারা, দরিদ্র, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, খেটে খাওয়া মানুষের মতবাদ। তাই এই মতবাদের প্রাসঙ্গিকতা থাকবে না এটা কখনো হতে পারে না। অবশ্যই অবশ্যই মার্ক্সবাদ প্রাসঙ্গিক। দেখো, অনেকে মানে কারা, যারা মার্ক্সবাদের বিরোধী, যারা উদারনীতিবাদী, গণতন্ত্রের পক্ষে, যারা ফ্যাসিবাদী, যারা নাৎসিবাদী, যারা সামরিক তন্ত্রে বিশ্বাসী, তারা কিন্তু মার্ক্সবাদকে পছন্দ করেন না। তারা মনে করেন কার্ল মার্ক্স তিনি ঘুমিয়ে ঘুমিয়ে একটা মতবাদ লিখেছেন, এই মতবাদ কাল্পনিক মতবাদ। কিন্তু এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, মার্ক্সবাদ রাষ্ট্র, সমাজ, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, গরিব মানুষের মুক্তি কিভাবে হবে, গরিব মানুষ কেন গরিব, ধনী দেশগুলো কিভাবে ধনী আরো তাদের সম্পদ বৃদ্ধি করছে, প্রত্যেকটা রাষ্ট্র ব্যবস্থাতে, উদারনৈতিক কাঠামোর গণতান্ত্রিক রাষ্ট্রে সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং এটা অন্যায়। এটা অন্যায়। শাসক শ্রেণী কৃত্রিম ভাবে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে। শাসক শ্রেণী প্রয়োজন হলে ধর্মনিরপেক্ষতার কথা বলছে, দেশের সংবিধানে লিপিবদ্ধ করছে। শাসক শ্রেণী গণতন্ত্রের আদর্শকে ফলাও করে প্রচার করছে। শাসক শ্রেণী প্রজাতন্ত্রের আদর্শকে ফলাও করে প্রচার করছে। এসব কিন্তু তাদের শ্রেণী স্বার্থেই করছে। এসব কিন্তু গরিব, দরিদ্র, দুঃখী, অনাথ, খেটে খাওয়া মানুষের জন্য তারা করছেন না। এই বক্তব্যগুলি মার্ক্স ব্যাখ্যা করেছেন তার মতবাদে। মার্ক্সের সময়কাল হলো 1818 থেকে 1883 সাল, অর্থাৎ 19 শতকে। ইংল্যান্ডে শিল্পায়ন ঘটেছে এবং বিভিন্ন দেশে শিল্পায়ন শুরু হয়েছে। ফ্রান্সে শিল্পায়ন হয়েছে, জার্মানিও মার্ক্সের জীবনকালে ঐক্যবদ্ধ হয়েছে 1862 থেকে 1870 সালে, এই সময়ে। আর মার্ক্সের বিখ্যাত দাস ক্যাপিটাল গ্রন্থ 1867 সালে প্রথম প্রকাশিত হয়, দ্বিতীয় খণ্ড 1885 সালে, তৃতীয় খণ্ড 1894 সালে, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস। তাহলে মার্ক্সবাদ হলো গরিবের দর্শন। অনেকে মনে করেন যে সোভিয়েত ইউনিয়নে মার্ক্সবাদ অনুযায়ী সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় পূর্ব ইউরোপের পোল্যান্ডে, হাঙ্গেরিতে, রোমানিয়া, বুলগেরিয়া, যুগোস্লাভাকিয়া, পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছিল। এবং 1949 সালে অক্টোবর বিপ্লবের মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির লিডার মাও জেডং এর নেতৃত্বে
গণবিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। উত্তর কোরিয়ায় সোভিয়েত ইউনিয়নের পরোক্ষ সহযোগিতায় চীনের লাল ফৌজের সাহায্যে উত্তর কোরিয়ার মাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে, জাতিপুঞ্জের বাহিনীর সঙ্গে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়, উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি জয়যুক্ত হয়, কমিউনিস্ট আন্দোলন সফল হয়, সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ভিয়েতনামে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর হোসিমিনের নেতৃত্বে ফ্রান্সের বিরুদ্ধে 9 বছর যুদ্ধ করে ফ্রান্সকে পরাজিত করে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ভিয়েতনামের আর একটি অংশে আমেরিকার বিরুদ্ধে ডক্টর হোসিমিন ভিয়েতনামের মানুষকে সংগঠিত করে যুদ্ধ করে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা, অর্থাৎ ভিয়েতনামের সমাজতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে উত্তর কোরিয়ায় নামে মাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থা, গণপ্রজাতান্ত্রিক চীন নামে মাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু এই সমস্ত দেশে পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করা হয়েছে। কিউবাতে কিছুটা হলো সমাজতান্ত্রিক ব্যবস্থা আছে, আর ভিয়েতনামে কিছুটা সমাজতান্ত্রিক ব্যবস্থা আছে, কিন্তু সারা পৃথিবীতে পুঁজিবাদী গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই দুটি দেশকে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে বাতিল করবার জন্যে। আর চীন নিজেই সমাজতন্ত্রের আদর্শকে বস্তায় করে সমুদ্রের জলে নিক্ষেপ করেছে, পুঁজিবাদের আদর্শকে গ্রহণ করেছে। এই সব দেখে যারা যারা মার্ক্সবাদ বিরোধী তারা বলছেন যে মার্ক্সবাদ প্রাসঙ্গিক নয়, মার্ক্সবাদ ফেলিওর, মার্ক্সবাদ ভুল একটা মতবাদ। কিন্তু তাদের বক্তব্য সঠিক নয়। মার্ক্সবাদ প্রয়োগকারী, মার্ক্সবাদকে যারা প্রয়োগ করেছেন তারা প্রয়োগের ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করেননি, এবং মার্ক্সবাদ অনুযায়ী সোভিয়েত রাশিয়ায় যে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে সোভিয়েতের সমাজতান্ত্রিক পতনের জন্য দায়ী কমিউনিস্ট পার্টির লিডাররা, স্বজন পোষণ নীতি, স্ট্যালিনের আগ্রাসী মানসিকতা, যুদ্ধকে বেশি গুরুত্ব দেওয়া, এবং পূর্ব ইউরোপে যে সব দেশে সমাজতন্ত্র হয়েছিল সেখানে সোভিয়েত রাশিয়া বিপ্লব রপ্তানি করে সেই সব দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। মার্ক্সবাদ অনুযায়ী বিপ্লবকে রপ্তানি করা যায় না। বিপ্লব যেখানে হবে সেখানকার মাটি তৈরি করতে হবে, সেখানে বিপ্লবী পার্টি তৈরি করতে হবে, সেখানকার শ্রমজীবী মানুষকে সংগঠিত করতে হবে, তবেই সেই বিপ্লব সফল হবে। সফল হলে সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকবে। সোভিয়েত ইউনিয়ন যথাযথভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে পরিচালনা করতে পারেনি। সামরিক শক্তিকে গুরুত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে নিজেকে তুলে ধরতে চেয়েছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র একটা শিবির তৈরি করে সোভিয়েত ইউনিয়নকে পতন ঘটানোর চেষ্টা করেছে। আর শাসক শ্রেণী সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করেন ভ্লাদিমির ইলিচ লেনিন। তার অনুগামী স্ট্যালিন সমাজতন্ত্রকে শক্তিশালী করবার চেষ্টা করেছেন। ভুল হোক ঠিক হোক, একটা নীতির মধ্যে দিয়ে সমাজতন্ত্রের পক্ষে ছিলেন। কিন্তু যখন সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিনকে বিষ প্রয়োগে হত্যা করা হলো, লেনিন মারা যাওয়ার পরে ট্রটস্কি এবং স্ট্যালিন এই দুয়ের মধ্যে বিরোধ ছিল। স্ট্যালিন বলেছিলেন যে এক দেশের সমাজতন্ত্রকে শক্তিশালী করতে হবে, সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রকে শক্তিশালী করতে হবে। অন্যদিকে ট্রটস্কি বলেছিলেন যে এই মুহূর্তে সমাজতান্ত্রিক ব্যবস্থা শুধু সোভিয়েত ইউনিয়নে সীমাবদ্ধ রাখলে হবে না, অন্যান্য শিল্পে উন্নত দেশগুলিতে ইউরোপে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এই দুইয়ের মতাদর্শগত বিরোধে উভয়পন্থীর মধ্যে সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে বিরাট দ্বন্দ্ব। ট্রটস্কিকে গুলি করে হত্যা করা হয় 1940 সালে। তারপর স্ট্যালিন বিরোধী শক্তি আস্তে আস্তে সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে প্রাধান্য বিস্তার করে। স্ট্যালিনকে 1953 সালে বিষ প্রয়োগে মারা হয়। স্ট্যালিনের পরবর্তীকালে মেলিনকভ রাষ্ট্রনায়ক হন। মেলিনকভ স্ট্যালিন পন্থী ছিলেন, তাকে সরিয়ে দিয়ে নিকিতা ক্রুশচেভ ক্ষমতায় আসেন।
1956 সালে এবং পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি নিকিতা ক্রুশ্চেভ গ্রহণ করেন এবং স্ট্যালিনের যে বড় রাষ্ট্রনীতি ছিল, আভ্যন্তরীণ নীতি ছিল, সেগুলিকে ধূলিসাৎ করে যায়, ডি স্ট্যালিনাইজেশন শুরু করে নিকিতা ক্রুশ্চেভ। তিনিও কমিউনিস্ট পার্টির লিডার, তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী, কিন্তু এ কোন সমাজতন্ত্রে বিশ্বাসী? পুঁজিবাদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে ঘোষণা দিলেন পুঁজিপতি রাষ্ট্রগুলি সঙ্গে পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি মধ্য দিয়ে সম্পর্ক তৈরি করতে হবে। তারা তাদের শক্তি আর নেই, কিন্তু এটা অভিনয় কমিউনিস্ট পার্টি। নিকিতা ক্রুশ্চেভের পররাষ্ট্রনীতি দায়ী সমাজতান্ত্রিক পতনের জন্য। ক্রুশ্চেভের পরে রাশিয়ার রাষ্ট্রনায়ক কোসিগিন সমাজতান্ত্রিক পতনের জন্য দায়ী। কোসিগিনের পরে ব্রেজনেভ সমাজতান্ত্রিক পতনের জন্য দায়ী। আর মিখাইল গর্বাচভ মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল হিসাবে সমাজতন্ত্রকে ধ্বংস করেছেন। অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সোভিয়েত ইউনিয়ন। সাধারণ মানুষ নেতাদের দেখে বুঝতে পেরেছে মার্ক্সবাদ মানে সুবিধাবাদ, বা তারা ইনঅ্যাক্টিভ হয়েছে, কৃষক কাজ করেনি, শ্রমিক কাজ করেনি, এবং সমাজতান্ত্রিক দেশ হিসাবে যে ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করা দরকার ছিল তা কিন্তু করেননি। মার্ক্সবাদ পেরেস্ত্রয়িকা এবং গ্লাসনস্ত ঘোষণার মধ্য দিয়ে মিখাইল গর্বাচভ বলেছিলেন যে আমরা সমাজতন্ত্র থেকে অনেক দূরে সরে এসেছি, কিন্তু আসলে তা না। গ্লাসনস্ত এবং পেরেস্ত্রয়িকা হলো এটা পুঁজিবাদের অর্থনৈতিক সংস্কার। পেরেস্ত্রয়িকা অর্থনৈতিক সংস্কার, পুঁজিবাদী ব্যবস্থার অর্থনৈতিক সংস্কার, আর বেসরকারীকরণ একে গুরুত্ব দেওয়া হয়, এটা হলো গ্লাসনস্ত। অবাধ ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব দেওয়া হয়, এটা হচ্ছে গ্লাসনস্ত। এইভাবে সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেঙে গেল। এর জন্য মার্ক্সবাদ দায়ী। পূর্ব ইউরোপের সমস্ত দেশে, বিভিন্ন দেশে শাসক শ্রেণী তারা সত্যিকারের কমিউনিস্ট নন, তারা সত্যিকারের মার্ক্সবাদী নন। তার জন্য সেই সব দেশের সমাজতন্ত্রের পতন ঘটেছে। রোমানিয়ার শাসক চাউশেস্কু তার স্বজন পোষণ নীতি, হাজার হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করেছিলেন। জনগণের অভাব বেড়েছে, আর যারা কমিউনিস্ট পার্টি করতেন কাজ না করে তারা সমাজের অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলি ভোগ করতেন। এতে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাজ থেকে তারা সরে গেছে, তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের কর্মক্ষমতাকে প্রয়োগ করেননি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে চাউশেস্কুর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়। চাউশেস্কু বিরুদ্ধে এতটাই জনবিক্ষোভ হয়েছিল কমিউনিস্ট লিডার হিসাবে তার বিরুদ্ধে, সুতরাং তাকে হত্যা করবে বলে পরিকল্পনা করেছিলেন। তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত চাউশেস্কুকে সে দেশের জনগণ পিটিয়ে মেরেছে। এর জন্য মার্ক্সবাদ দায়ী নয়, মার্ক্সবাদের সংযোজন হচ্ছে। তাহলে মার্ক্সবাদকে দায়ী, মার্ক্সবাদী নামে যারা নিজেকে তুলে ধরেছিলেন তারা সত্যিকারের মার্ক্সবাদী নন। লেনিন মার্ক্সবাদী ছিলেন, স্টালিন মার্ক্সবাদী ছিলেন, রাশিয়ার পরবর্তী শাসকরা কিন্তু মার্ক্সবাদী ছিলেন না। নিকিতা ক্রুশ্চেভ, কোসিগিন, ব্রেজনেভ তার জামাইয়ের নামে হাজার হাজার কোটি টাকা দেশে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ আত্মসাৎ করেছেন। তাহলে এটা কোনো কমিউনিস্ট নীতি হতে পারে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কখনোই মার্ক্সবাদ ফেলিওর এই কথা বলা যায় না, মার্ক্সবাদ প্রাসঙ্গিক নয় এই কথা বলা যায় না। চীনের ক্ষেত্রে, চীন গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র, মাও জেডং চীনের সামন্ত শক্তির সঙ্গে, পুঁজিপতি শক্তির সঙ্গে আঘাত করে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিদেশি শক্তিকে বিতাড়িত করেন এবং সেখানে নয়া জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র কায়েম করেন। কিন্তু এই মাংসতম আগ্রাসী নীতি গ্রহণ করেন। আকসাই চীন ভারতের ভূখণ্ড না হলেও এটা বিতর্কিত স্থান ছিল। ব্রিটিশ সরকারের একটা আইনে বলা হয়েছে আকসাই চীন ভারতের, আর একটা আইনে বলা হয়েছে আকসাই চীন চীনের। কিন্তু নির্দিষ্টভাবে ডিসপিউট এরিয়া, বিতর্কিত ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যে দিয়ে 1950 সালে চীন রাস্তা তৈরি করলো, তিব্বতের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করলো, এবং 1950 সালে আকসাই চীনের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করলো। ভারত চুপচাপ থাকলো। ভারত 1957 সালে বিরোধিতা করলো, সেনা মোতায়েন করলো। চীন 1962 সালে ভারতকে আক্রমণ করলো, আকসাই চীনের সেনাকে আক্রমণ করলো, ভারতকে যুদ্ধে পরাজিত করেছে। ওকে, এ কোন মার্ক্সবাদী
মাও জেদং মার্ক্সবাদী? হ্যাঁ, তো তার তার অনুগামী বর্তমানে শিং জিয়াংপিং এবং পরবর্তী যারা রাষ্ট্রনায়ক হয়েছেন তারা তারা বেসরকারীকরণকে গুরুত্ব দিয়েছেন। 1979 সালে পাকাপোক্ত ভাবে চীনের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। যে আমেরিকা চীনের বিরোধী ছিল, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার ক্ষেত্রে ভিটো দিত আমেরিকা। 1971 সালে ভিটো তুলে নিলে আমেরিকা ভিটো তুলে নিল, চীন জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য লাভ করলো। বলো তাহলে এক্ষেত্রে কি বলবে? এক্ষেত্রে মার্ক্সবাদকে ধরে রাখার চেষ্টা করেছে চীন? না, পুঁজিবাদী দেশের সঙ্গে বন্ধুত্ব 1979 সালে এবং পুঁজিবাদ, বিদেশি পুঁজি বিনিয়োগ, এই যে বিশ্বায়ন প্রক্রিয়া চীনে 90 দশক না 80 দশকে শুরু হয়েছে। পুঁজিবাদের বিরোধী বিশ্বায়ন প্রক্রিয়া, পুঁজিবাদের বিরোধী নয়া উদারীকরণ প্রক্রিয়া, নয়া উদারনীতিবাদী পুঁজিবাদের বিরোধী নয়। নয়া উদারীকরণ, বেসরকারীকরণ, এগুলো হচ্ছে মার্ক্সবাদ বিরোধী। মার্ক্সবাদে হচ্ছে রাষ্ট্রীয়করণ, উৎপাদিত পণ্যের সমবন্টন, ধনবৈষম্যকে নয়, বিদেশি পুঁজি বিনিয়োগ করে যে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা হবে, তাতে বিদেশি পুঁজি খাটবে আর পুঁজির যে মুনাফা সেটা বিদেশে চলে যাবে। দেশের কি? তাই চীনে কিন্তু ধনবৈষম্য আছে, দরিদ্র মানুষ নিরন্ন, তারা সঠিকভাবে জীবনযাপন করতে পারেন না। ধনবৈষম্য ব্যাপক, সেখানে মার্ক্সবাদ আছে এ কথা বলা যায় না। কিন্তু মার্ক্সবাদ প্রাসঙ্গিক নয় এ কথা বলা যাবে না তার জন্য। মার্ক্সবাদ তাই নয়। মার্ক্সবাদ একটা মহান আদর্শ, গরিব মানুষের আদর্শ। আজকে পুঁজিবাদ, আজকে সমাজতান্ত্রিক দেশগুলিতে যে অগ্রগতি ঘটেছিল সেটা তো মার্ক্সবাদ অনুযায়ী। সোভিয়েত রাশিয়া সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছিল কোন মতবাদকে ফলো করে? বলো। সোভিয়েত রাশিয়ার লিডারদের অনেক ত্রুটি ছিল তা প্রথম দিকে, সে স্টালিনের হাত ধরে, লেনিনের হাত ধরে সুপার পাওয়ার স্টেটে সোভিয়েত রাশিয়া পৌঁছায়। মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশ, সে সুপার পাওয়ার স্টেটে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী অর্থনীতি তার সারা পৃথিবীতে শোষণের জাল বিস্তার করেছে। বাণিজ্যিক চুক্তি, নয়া উপনিবেশিক শক্তির ভূমিকা পালন করে বিভিন্ন দেশের চুক্তির মধ্য দিয়ে ফাঁদে ফেলে, দারিদ্র্যের দুষ্ট চক্রে ফেলে বহু গরিব দেশকে আমেরিকা শোষণ করে তার অর্থনীতিকে চাঙ্গা করছে। আজকে নয়া উদারীকরণের যুগে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ উৎপাদনের উপরে কমানো, বেসরকারীকরণকে প্রাধান্য দেওয়া, বিশ্বায়ন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া, মূলধন সঞ্চালন, পুঁজি বিনিয়োগ, ওপেন মার্কেট, ওপেন ইকোনমি, এগুলো নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্য। পুঁজিবাদের বিভিন্ন রূপ, এর মধ্য দিয়ে দরিদ্র দেশ আরো দরিদ্র হচ্ছে, গরিব দেশ আরো গরিব হচ্ছে। আর গরিব দেশের জনগণের মধ্যে কিছু মানুষ তারা কিন্তু আত্মসাৎ করছে সম্পদে। আজকে পৃথিবীতে 1% মানুষের হাতে পুঁজি কেন্দ্রীকরণ হচ্ছে, 99% মানুষের হাতে পুঁজি কেন্দ্রীকরণ হচ্ছে না। পুঁজিপতিদের মধ্যে যারা ছোট মাঝারি পুঁজিপতি, তারা মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে, বিজনেসের জায়গায় থেকে, শিল্পের উৎপাদনের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে কি? এক্ষেত্রে পুঁজিবাদ সাধুবাদযোগ্য? এখানে উদারনীতি গণতন্ত্র কি সাধুবাদযোগ্য? উদারনীতি গণতন্ত্র অনেক সময় ফ্যাসিবাদের রূপ নিচ্ছে, অনেক সময় স্বৈরতন্ত্রের রূপ নিচ্ছে। উদারনীতি গণতন্ত্র সর্বাত্মক রাষ্ট্রের রূপ নিচ্ছে। আজকে সোভিয়েত রাশিয়ায়, যেটা আজকে রাশিয়া হলো 1991 সালে, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়ন সোশ্যালিস্ট রিপাবলিক স্টেট ভেঙে গেল, রাশিয়া তৈরি হলো, আরো 15টা রাষ্ট্র তৈরি হয়ে গেল। ইউক্রেন, লাটভিয়া, বলোভিয়া, এই সমস্ত রাষ্ট্র তৈরি হয়েছে। সোভিয়েত ইউনিয়নের সব রাজ্য ছিল এগুলি। তাহলে আজকে সোভিয়েত ইউনিয়নে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের নামে, পুতিনের ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে চীনে সমাজতন্ত্রের নামে মার্ক্সবাদের কলঙ্কিত একটা দেশ, সেখানে জি জিনপিং এর কর্তৃক ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে উত্তর কোরিয়া কিম জং এর একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো কিন্তু মার্ক্সবাদ বিরোধী,
এগুলো মার্ক্সবাদ বিরোধী। মার্ক্সবাদের পক্ষে লড়াই করেছিলেন ফিদেল কাস্ত্রো। কিউবার রাষ্ট্রনায়ক 40 বছর ধরে ক্ষমতায় ছিলেন। কিউবার রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রোকে মার্কিন যুক্তরাষ্ট্র 266 বারেরও বেশি হত্যার পরিকল্পনা নিয়ে ব্যর্থ হয়েছে। কমিউনিস্ট নিধন করতে হবে বিশ্ব থেকে। পুঁজিবাদ চাই না যে সমাজতন্ত্রবাদ প্রতিষ্ঠিত হোক। 1% বা 2% বা 10% ধরলাম যারা সম্পদের সিংহভাগটা দখল করে আছে, দরিদ্র মানুষকে শোষণ করছে, অত্যাচার করছে। গণতান্ত্রিক দেশগুলো সংবিধানে যতই বড় বড় আদর্শের কথা বলা হোক না কেন, ওই আমেরিকা বলা হলো যে সংবিধানের প্রস্তাবনাতে বলে উই দি পিপুল অফ আমেরিকা। ভারতবর্ষ সংবিধানে বলা আছে উই দি পিপুল অফ ইন্ডিয়ান। আমরা ভারতের জনগণ, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, এক একটা দেশের সংবিধানে। এগুলো বাতুলতা ছাড়া কিছু নাই। এগুলোর মধ্য দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। যে নির্বাচন ব্যবস্থা আছে গণতান্ত্রিক পুঁজিবাদী দেশগুলোতে, সেই নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে প্রহসনে পরিণত হয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকারকে কেড়ে নিচ্ছে, শক্তি প্রয়োগ করে ভোট চোর করে নিচ্ছে। নির্বাচন অবাধ নিরপেক্ষ, এগুলো বাতুলতা, সাংবিধানিক ব্যবস্থা বাতিলতা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে মার্ক্সবাদ অত্যন্ত প্রাসঙ্গিক। যাই হোক, আমরা কয়েকটা দিক থেকে মার্ক্সবাদের প্রাসঙ্গিকতা তুলে দিই। শ্রেণী সংগ্রাম বৈষম্য। দেখো, মার্ক্স এবং এঙ্গেলস তার ঘনিষ্ঠ বন্ধু, তাদের লেখা দি কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে বইটা লেখা। এই গ্রন্থে বলেছেন যে এ যাবৎকাল সকল সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। আদিম সাম্যবাদী সমাজে কোনো শ্রেণী ছিল না, কারণ সেখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা ছিল না। দ্বিতীয় শ্রেণী বিভক্ত সমাজ, দাস সমাজ। দাস মালিকরা রাষ্ট্র তৈরি করেছে শ্রেণী শোষণের হাতিয়ার হিসেবে, এবং এই সমাজে দরিদ্র নিরন্ন কৃতদাস, অত্যাচারিত, শোষিত, তারা রুখে দাঁড়িয়েছে দাস মালিকদের বিরুদ্ধে, তাদের পরাজিত করেছে। সামন্ত সমাজ সৃষ্টি হয়েছে। দাস সমাজ শ্রেণী ভিত্তিক, শোষণ ভিত্তিক, অত্যাচার ভিত্তিক সমাজ। আবার সামন্ত সমাজেও কিন্তু অত্যাচারমূলক। সামন্ত সমাজে জমিদার, সামন্ত প্রভু, তারা দাস সমাজের জমির মালিক ছিল। তারা রূপ চেঞ্জ করেছে, কালার চেঞ্জ করেছে। এখানে ভূমিদাসদের শোষণ করছে। ভূমিদাসরা উদীয়মান ধনিক বণিক শ্রেণীর নেতৃত্বে বিভ্রান্ত হয়ে তারা সামন্ত প্রভুর বিরুদ্ধে লড়াই করেছে। আর বর্তমানে পুঁজিবাদী সমাজে, তাহলে বলতো মার্ক্সবাদ এখানে প্রাসঙ্গিক না? মার্ক্সবাদ মিথ্যা কথা বলছে? তাহলে মার্ক্সবাদ প্রাসঙ্গিক। ইতিহাস যদি আমরা স্বীকার করি, সত্যি যদি স্বীকার করি, তাহলে মার্ক্সবাদ প্রাসঙ্গিক। অতীতে সমাজগুলো শোষিত মানুষ, তারা অত্যাচারী শোষক শ্রেণীর বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছে। সামন্ত দাস সমাজের দাসরা, সামন্ত সমাজের ভূমিদাসরা লড়াই করেছে। এবং বর্তমানে যে সর্বহারা শ্রেণী, বিশ্বব্যাপী উৎপাদনের উপকরণের মালিক নয়, তারা দরিদ্র মানুষ। আজকে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হয়। আজকে কিন্তু শিল্পায়নের প্রথম যুগে যে শ্রমিক দরকার কারখানায়, সেটা দরকার নেই। মেশিন দরকার, মূলধন দরকার, আর ম্যানেজমেন্ট দরকার। ম্যানেজমেন্ট শোষিত বঞ্চিত হচ্ছে, ইঞ্জিনিয়ার শোষিত বঞ্চিত হচ্ছে। সুতরাং শোষণের স্বরূপের পরিবর্তন হয়েছে। আর শোষক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, তারা নিজেদেরকে বিভিন্ন সময়ে তাদের রোল মডেল গুলোকে চেঞ্জ করেছে। আজকে উদারনীতিবাদী রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে আজকে সীমাবদ্ধ রাষ্ট্র চলছে। উদারনীতিবাদী 400 বছরের তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, বিভিন্ন ধরনের বড় বড় কথা, বিচার বিভাগের নিরপেক্ষতা, একাধিক দল ব্যবস্থা, অবাধ নির্বাচন, ওকে, সাম্যবাদের বিরোধিতা, তারপরে কি ফ্যাসিবাদের বিরোধিতা, রাষ্ট্রবাদের বিরোধিতা, খুব বড় বড় কথা। কিন্তু এখানে কি ধনবৈষম্য নেই? ক্ষমতা কাদের হাতে? যারা প্রভাবশালী, যারা সম্পদশালী, তাদের হাতে ক্ষমতা। আর এই ক্ষমতা টিকে থাকার জন্য পুঁজিবাদ
উদারনীতিবাদী তত্ত্বকে বারবার চেষ্টা করেছে। বিভিন্ন বিভিন্ন লেখক যারা উদারনীতিবাদী তাত্ত্বিক, তারা কিন্তু বারবার তারা কিন্তু পুঁজিবাদের পক্ষে, শোষক শ্রেণীর পক্ষে থিওরি লিখেছেন। সেই জন্য সাবেকি উদারনীতি গণতন্ত্রে বলা হলো পুলিশি রাষ্ট্র। এ রাষ্ট্র কি? পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য? এর রাষ্ট্র ছিল কি? এর রাষ্ট্র ছিল গরিব মানুষকে শোষণ করার জন্য। আইনের রক্ষাকর্তা যারা, তারা আইন লঙ্ঘন করেন। যারা শোষক তারা আইন লঙ্ঘন করে, যারা শাসক তারা আইন লঙ্ঘন করে। আমলা, গোয়েন্দা, পুলিশ, মিলিটারি, এরা সব আইন রক্ষার নামে আইনকে ব্যবহার করে নিজেদের শ্রেণী স্বার্থে। তাই পুলিশি রাষ্ট্রের ধারণা বিলুপ্ত হলো যখন অর্থনৈতিক মন্দা দেখা দিল বিশ্বে 1929 সাল। আমেরিকাতেও মন্দা দেখা দিচ্ছিল। তখন পুঁজিবাদ সংকটে, মন্দা মানে কি? অতি উৎপাদন, যোগান বেশি, চাহিদা কম, অটোমেটিক্যালি দ্রব্য বিক্রি হবে না। তখন কি? উৎপাদন কমাতে বাধ্য। তখন শিল্পায়ন বন্ধ হয়ে যাবে এবং শ্রমিক ছাঁটাই হবে। আর শ্রমিক ছাঁটাই মানে কি? বিক্ষোভ হবে। তখন পুঁজিবাদে সংকট হবে। তখন এই পুঁজিবাদকে টিকে রাখার জন্য ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে প্রচার করা হলো, যে রাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্র। 30-এর দশক, 1930-এর দশক, 1940-এর দশক, 1950-এর দশক, 1960-এর দশক, এই 4 দশক ধরে ওয়েলফেয়ার স্টেটের ধারণা চালালো পুঁজিপতি শাসক শ্রেণী এবং ক্যাপিটালিস্টরা। একই প্রকৃত গণতন্ত্র বলো। তারপরে যখন ওয়েলফেয়ার স্টেট আর চললো না, ওয়েলফেয়ার স্টেট হলো জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না, প্রচুর ওয়েলফেয়ার করবে জনগণের জন্য, জনকল্যাণ করবে। যখন এখানে দুর্নীতি, আর্থিক দুর্নীতি, গোয়েন্দা, আমলা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত, শাসক শ্রেণী দুর্নীতির সঙ্গে যুক্ত, জনপ্রতিনিধি দুর্নীতির সঙ্গে যুক্ত। খোদ আমেরিকাতে সেখানে এই জনকল্যাণকার রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ উঠলো। আবার তারা যে কথাটা বললো, তারা এই পুঁজিবাদকে নতুন মডেলে হাজির করলো। তাই রাষ্ট্রের ধারণাটা, ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে আবার বস্তায় পুরে সমুদ্র জলে নিক্ষেপ করলো। এইবার চালু হলো মিনিমাল স্টেটের ধারণা। প্রথমে সাবেকি উদারনীতিবাদে অবাধ ব্যবসা বাণিজ্য ছিল, আর আজকে নয়া উদারীকরণের যুগে সীমাবদ্ধ রাষ্ট্রের ক্ষেত্রে এখানে খোলা বাজার অর্থনীতি, খোলা ইকোনমি, ওপেন ইকোনমি। আজকে কোন দেশে অর্থনীতি এক দেশে থাকবে না, বিশ্বব্যাপী সম্প্রসারিত হবে। একে বলা হয় বিশ্বায়ন প্রক্রিয়া। তাই আজকে শোষক শ্রেণীর জাল বিস্তার করেছে এবং প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রে। তাহলে এক্ষেত্রে কি বলতো মার্ক্সবাদ প্রাসঙ্গিক না? এই অন্যায় অবিচার প্রতিবাদ করতে গেলে অবশ্যই মার্ক্সবাদ প্রাসঙ্গিক। নেক্সট, তাহলে মার্ক্স কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে প্রমাণ করে দিয়েছেন অতীতের দাস সমাজের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস, সামন্ত সমাজের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস। আর বর্তমানে যে নামেই অভিহিত হোক, সাবেকি উদারনীতিবাদ হোক, সাবেকি উদারনীতিবাদ আর নেই, আধুনিক উদারনীতিবাদ, ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণা নেই। আজকে চলছে মিনিমাল স্টেটের ধারণা, সীমাবদ্ধ রাষ্ট্রের ধারণা। আজকে নয়া উদারীকরণ, আজকে চলছে বিশ্বায়ন। এটাও কিন্তু রূপ পাল্টাবে। পুঁজিবাদ যখনই সংকট পড়বে তখনই কিন্তু রূপ পাল্টে ফেলবে, শোষণের কৌশলগুলিকে পাল্টে ফেলবে। সুতরাং এবং এই পুঁজিপতি রাষ্ট্রগুলি, তারাই জাতিপুঞ্জ গঠন করেছে, তারাই আবার এই রাষ্ট্রের, এই জাতিপুঞ্জের নিয়ম মানে না। পুঁজিপতি রাষ্ট্রগুলো উপনিবেশবাদকে নিপাত চাক বলেছে, সাম্রাজ্যবাদকে নিপাত চাক বলেছে, কিন্তু এই পুঁজিবাদী রাষ্ট্রগুলি উদারনীতি গণতান্ত্রিক শাসনকে ব্যবহার করে তারা নতুন কৌশলে শোষণ করছে, নয়া উপনিবেশবাদ কায়েম করেছে। এই সাবেকি সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি যারা আজকে সবল হচ্ছে, যে সবল হয়ে যাচ্ছে সে সাম্রাজ্যবাদী হয়ে যাচ্ছে। সে কি করছে? অন্য দরিদ্র মানুষ, অন্য দরিদ্র দেশগুলিকে শোষণ করছে, তার সামরিক আধিপত্য বিস্তার করছে এবং সেনা মোতায়েন করছে। আজকে আমেরিকার সেনা বহু দেশে আছে, বলো, ফ্রান্সের সেনা বহু দেশে আছে, আফ্রিকার মহাদেশের বহু দেশে আছে, ইরাকে আমেরিকার সেনা আছে। ওকে, আমেরিকা ভেনেজুয়েলা দখল করে নিল এবং এখন গ্রিনল্যান্ডকে দখল নিবে বলছে, তার সার্বভৌমত্ব রক্ষা করে। আরে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রিনল্যান্ডের মানুষ দায়িত্ব নিচ্ছে, সরকার নিচ্ছে।
ডেনমার্কের উপনিবেশ ছিল গ্রিনল্যান্ড, ডেনমার্ক তার প্রতিবাদ করছে। দেখো ন্যাটোর অন্যান্য দেশগুলো আমেরিকার এই গ্রিনল্যান্ড দখলের যে প্রচেষ্টা তার বিরোধিতা করছে, সবই কিন্তু পুতুল নাচের পুতুল। এগুলো হচ্ছে লোক দেখানো। এক্ষেত্রে কিন্তু মার্ক্সবাদ প্রাসঙ্গিক। তাহলে আমরা দেখছি যে আজকে বর্তমানে ভয়াবহ ধনবৈষম্য বাড়ছে, বিশ্বে ধনী এবং দরিদ্রের ব্যবধান প্রত্যেকটা দেশে বাড়ছে। কর্পোরেট মালিক, সাধারণ শ্রমিক ও ম্যানেজমেন্ট কর্মচারীদের আয়ের পার্থক্য অস্বাভাবিক। মধ্যবিত্ত শ্রেণী ক্রমশ কিন্তু সংকুচিত হচ্ছে। 1% মানুষের হাতে ক্যাপিটাল কেন্দ্রীভূত হচ্ছে। আজকে 1% এর হাতে চলে যাচ্ছে, 99% এর হাতে ক্যাপিটাল থাকছে না। 2, শ্রমিক শোষণ এবং উদ্বৃত্ত মূল্য। মার্ক্সবাদে বলা আছে শ্রমিক শোষণ এবং উদ্বৃত্ত মূল্য। শ্রমিক শোষণ হয় না এটা উদারনীতিবাদ বলতে পারবে? হ্যাঁ, যারা মার্ক্সবাদ বিরোধী তারা কি বলতে পারবে যে শ্রমিক শোষণ হয় না? শ্রমিক শোষণ হয়। মার্কস এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন এবং আরো অনেক গ্রন্থে বলেছেন, তার বিখ্যাত দাস ক্যাপিটাল গ্রন্থে বলেছেন, পুঁজি হলো উৎপাদনের একটা বিরাট ব্যাপার, আর পুঁজির মালিক এই উৎপাদিত পণ্য বিক্রি করে তা মুনাফা আকারে ভোগ করে এবং এটা ক্যাপিটালে পরিণত করে, আবার ইনভেস্ট করে, আর শ্রমিককে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে। শ্রমিক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ করে, যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে, তা বিক্রি করে যে অর্থ হয়, যে মূল্য হয়, তার সামান্য অংশ মালিক শ্রমিককে মজুরি হিসাবে দেয়, বাকি অংশ অ্যাবনর্মাল প্রফিট হিসাবে মালিক আত্মসাৎ করছে। মার্ক্সবাদে বলা আছে যে এই উদ্বৃত্ত মূল্য প্রাপককে শ্রমিক পাবে উদ্বৃত্ত মূল্য, মালিক পাবে না। তাই এক্ষেত্রে উৎপাদনের উপকরণের মালিক আর উৎপাদনের সঙ্গে সরাসরি ভাবে নিযুক্ত শ্রমজীবী মানুষ, তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে বৈরী সম্পর্ক। এই সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক নয়। সুতরাং উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করছে, এটা ঘটনা। প্রত্যেকটা উন্নতই হোক, আর উন্নত হোক, ডেভেলপিং কান্ট্রি হোক, অর্থ উন্নত, অনুন্নত, যে ধরনের দেশ হোক না কেন পৃথিবীতে, প্রত্যেকটা দেশের শাসক শ্রেণী নিজ নিজ দেশের পুঁজিপতি শ্রেণীকে এবং যেসব গরিব দেশ বিদেশি পুঁজিপতি মালিককে, ক্যাপিটালিস্টদের সমর্থন করছে, তারাও কিন্তু সেই ক্যাপিটালিস্টদের জামাই আদরে নিয়ে এসে ইনভেস্ট করার সুযোগ দিচ্ছে। তার মানে সরকার তাদের কাছে কিছু ট্যাক্স পায়, আর সেই দেশের সরকার কি করে, সে দেশের জনগণকে শোষণের ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে এখানে মার্ক্সবাদ প্রাসঙ্গিক। আজকে চীন নামে সমাজতান্ত্রিক রাষ্ট্র, ওকে, সেই দরিদ্র দেশগুলিকে অর্থনৈতিক সহযোগিতা করছে, আর সহযোগিতা করে বলছে যে তোমার দেশের পরিকাঠামোর উন্নতি করব। যা ঋণ দিচ্ছে পরিকাঠামো করতে শেষ, উৎপাদন করার ক্ষমতা হারিয়ে ফেলছে, তখন সেই দেশের উৎপাদনের ক্ষমতা চীন নিজের হাতে নিয়ে নিচ্ছে। এ কোন মাওবাদী, কোন মার্ক্সবাদী? না, এটা মার্ক্সবাদী নয়, এটা হলো পুঁজিবাদের বৈশিষ্ট্য। তারা পুঁজিবাদের বৈশিষ্ট্য গ্রহণ করছে। মার্ক্সবাদকে ওই চীনকে দিয়ে বিশ্লেষণ করলে হবে না, মূল্যায়ন করলে হবে না। মার্ক্সবাদকে উত্তর কোরিয়ার কিম জং এর শাসনকে ফলো করে মার্ক্সবাদ এই ধরনের খারাপ, এই কথা বলা যাবে না। মার্ক্সবাদ ফেলিওর হলো সেই কারণগুলো বিশ্লেষণ করতে হবে, ত্রুটিগুলোকে দূর করতে হবে। তাহলে উদ্বৃত্ত মূল্যের যে তত্ত্ব মার্ক্সের, এ কথা কেউ অস্বীকার করতে পারবো আমরা? এ কথা অস্বীকার করা মানে কি? সত্যকে অস্বীকার করা। শ্রমিক শোষণ হচ্ছে আজকে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন। একটা সময় শিল্পায়নের যুগে শ্রমিকরা কাজ করত, মালিকের সংখ্যা বেশি ছিল না, কম ছিল। উৎপাদনের চেয়ে প্রফিট সেটা মালিকরা ভোগ করত। সেই শ্রমিকরা আজকে কিন্তু সেই শ্রমিক দরকার নেই। আজকে ইঞ্জিনিয়ার শ্রমিকে পরিণত হয়েছে। আজকে ম্যানেজমেন্ট অর্থাৎ শিল্প, আজকে কিছু কিছু ধনী যারা বড় বড় ক্যাপিটালিস্ট, তাদের উৎপাদনের সঙ্গে কোনো সম্পর্কই থাকে না। তারা লাক্সারি লাইফ এনজয় করছে, আর ম্যানেজমেন্টের হাতে, কর্পোরেটের হাতে ছেড়ে দিচ্ছে। সুতরাং পুঁজিবাদী দেশগুলোর সরকার, প্রত্যেকটা দেশের সরকার কিন্তু কর্পোরেটকে সাহায্য করছে, ক্যাপিটালিস্টদের সাহায্য করছে, সমর্থন করছে, তাদেরকে
তার যে স্টেট, মিনিমাল স্টেটের ধারণা হচ্ছে কি অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে ক্যাপিটালিস্টরা যাতে ইনভেস্ট করতে পারে। আর বেসরকারীকরণের হাতে ছেড়ে দাও, স্টেটের কন্ট্রোল থাকবে না। তারা যত পারে ক্যাপিটাল ইনভেস্ট করবে, দেশে করবে, সারা পৃথিবীতে করবে, আর যত পারে সেখানকার মানুষকে শোষণ করবে। ওকে, দেখো আজকে পুঁজিবাদী দেশগুলো নিজের দেশে শিল্পায়ন ঘটাচ্ছে না, তারা বিভিন্ন দেশে শিল্পায়ন ঘটাচ্ছে, নীতি পাল্টে গেছে। তারা একসময়ে গরিব উপনিবেশিক দেশে উপনিবেশে তারা শিল্পকে ধ্বংস করে দিয়েছে, আর আজকে নিজের সাথে বেশি উৎপাদন করবার জন্য এবং বেশি লাভ করবার জন্য সেই সব দেশে শিল্প কারখানা গড়ে তুলছে। সেখানে পরিবেশ দূষণ হবে, সেখানে সস্তায় ইঞ্জিনিয়ার পাবে। ওকে, আর পরিবহন ব্যবস্থার উন্নতি করে যুগ যুগ ধরে টোল ট্যাক্স আদায় করবে উন্নত দেশগুলির পুঁজিপতিরা। এ কোন দেশে কোন উপনিবেশিকতা, নতুন উপনিবেশিকতা এটা। তাহলে এখানে মার্ক্সবাদ প্রাসঙ্গিক নয়? দেশের উন্নতি, জাতীয় আয়ের বৃদ্ধি, জাতীয় উৎপাদন বৃদ্ধি, পাতা পিছু আয় বেশি, তার মানে কি ধনী দরিদ্রের ব্যবধান কমে গেল? না, এই যে ভারতবর্ষের ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে। প্রত্যেকটা পুঁজিবাদীতে যত উন্নত হবে সেই দেশের ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য হবে। আর সেই দেশ, উন্নত দেশ, সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশ গরিব দেশকে শোষণ করবে, আগ্রাসী নীতি গ্রহণ করবে, প্রয়োজনে সন্ত্রাসবাদ সৃষ্টি করবে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করবে, জাতি বিদ্বেষ সৃষ্টি করবে। এটা হলো পুঁজিবাদের স্বাভাবিক স্বাভাবিক বৈশিষ্ট্য। বন্যা সৃষ্টি করবে, খরা সৃষ্টি করবে, মানুষকে বিপদে ফেলে দিয়ে সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিবে, সহানুভূতি দেখাবে উপরে উপরে। এগুলো কিন্তু মার্ক্সবাদের বিরোধী, তাই মার্ক্সবাদ খুব প্রাসঙ্গিক। নেক্সট হচ্ছে তাহলে শ্রমিক শোষণ বন্ধ করতে হবে। এটা শ্রমিক শোষণকে বন্ধ করবার জন্য মার্ক্সবাদ বর্তমানে প্রাসঙ্গিক। আগের সাবেকি শিল্পায়নের যুগে যে শ্রমিক, আজকের শ্রমিক কিন্তু সেই শ্রমিক নয়। আজকের শ্রমিক হচ্ছে ইঞ্জিনিয়ার, আজকের ডাক্তার, সব কর্পোরেটের মধ্যে চলে গেছে, সব কর্পোরেটের মধ্যে চলে গেছে। শিক্ষা বিক্রি হয়ে যাচ্ছে দেশে দেশে। এখানে মার্ক্সবাদ প্রাসঙ্গিক। দরিদ্র মানুষের হাত থেকে শিক্ষা, সংস্কৃতি, সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ওকে, এখানে আরে পুঁজিবাদী গণতন্ত্র এমনই একটা সিস্টেম, মানবাধিকার রক্ষার নামে মানবাধিকার কেড়ে নেয়, মানবাধিকার ধ্বংস করে। নারী স্বাধীনতার নামে নারী সম্মান ক্ষুণ্ণ করে। আজকে বিশ্বায়নের যুগে মেয়েদের পণ্যের মতো ব্যবহার করছে। অনেক নারীবাদী আন্দোলন হচ্ছে, পুঁজিবাদী ব্যবস্থার পক্ষে নারীবাদী আন্দোলন, র্যাডিক্যাল উদারনীতিবাদী নারীবাদীরা। তারা সত্যিকারে কি নারীদের মুক্তি চান? নারী কোন কমিশন তৈরি করছে বিভিন্ন দেশে, এটাকে নারী আন্দোলনের, নারী মুক্তি, নারীরা শোষণ মুক্ত হোক, এটা চায়? শোষিত বঞ্চিত নারী কি পুরুষ বড় কথা নয়? আর নারীদের বিশ্বায়নের যুগে অ্যাডের ব্যাপারে তাদেরকে প্রচুর টাকা দিয়ে তাদের পণ্য বিক্রি করবার সুযোগ দিয়ে, তাহলে এখানে নারী পণ্যের মতো বিক্রি হচ্ছে না? তাহলে পুঁজিপতি শাসক শ্রেণী তারা কি করে বলে যে আমরা নারী স্বাধীনতা চাই? এক্ষেত্রে মার্ক্সবাদী তত্ত্ব প্রাসঙ্গিক, এটাকে দূর করতে হবে। নেক্সট, তাহলে 3 নম্বরে কি বলতো? এখন আরেকটা কথা বলি, পুঁজিবাদী সিস্টেমে, ক্যাপিটালিজমে শোষণ থাকে, চরিত্র, তাদের আসল চরিত্রকে শোষণ করা, কিন্তু শোষণের রূপের পরিবর্তন করে, কৌশল পরিবর্তন করে, এই মাত্র। নেক্সট হচ্ছে অ্যালাইনেশন। দেখো আজকে মার্ক্সের মতে পুঁজিবাদ উৎপাদন ব্যবস্থাতে পুঁজিবাদ শ্রমিকদের বিচ্ছিন্নতা সৃষ্টি করে। যারা শ্রমিক তারা দ্রব্য উৎপাদন করে, কিন্তু উৎপাদনের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারে না। উৎপাদন দরকার, উৎপাদন ছাড়াও অর্থনীতির উন্নতি হবে না।
তাহলে সেই উৎপাদনের জায়গা থেকে শ্রমিকদের মানসিকতা তৈরি করে দিচ্ছে পুঁজিবাদ, বিচ্ছিন্ন হওয়ার মানসিকতা। নিজের মানব যে সত্তা, শ্রমিক শ্রেণী যে মানব সত্তা আছে, সেই মানব সত্তা থেকে তাদেরকে দূরে আনছে। তাহলে আজকের কল সেন্টার, কর্পোরেট অফিস, কারখানা, এই সমস্ত দেখা দিচ্ছে, এগুলো হচ্ছে পুঁজিবাদী শোষণের মাধ্যম হিসাবে ব্যবহার করছে। দেশে দেশে হানাহানি, আজকে পরমাণু শক্তির উন্নতি মানব সভ্যতা ধ্বংস করে মুখে বলছে তারাই, আবার তারা এগুলোকে সৃষ্টি করছে। এই মুহূর্তে মার্ক্সবাদ অত্যন্ত প্রাসঙ্গিক। আর শ্রমজীবী মানুষের কাজের যে সৃষ্টিশীল ক্ষমতা, সেই সৃষ্টিশীল ক্ষমতা পুঁজিবাদ নষ্ট করে দিচ্ছে। 4, রাষ্ট্র ও ক্ষমতার প্রশ্নে মার্ক্স কি বলেছেন? রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে কাজ করে। দাস সমাজে দাস মালিকরা তাদের শোষণ, অত্যাচার, নিপীড়ন করবার জন্য একটা যন্ত্র হিসাবে রাষ্ট্র তৈরি করো। রাষ্ট্রের সঙ্গে পুলিশ, মিলিটারি, গোয়েন্দা, জেলখানা সবই শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। আবার সামন্ত সমাজে রাষ্ট্র দেখো, সেখানে রাজতন্ত্র ছিল, চরম রাজতন্ত্র ছিল। সামন্ত প্রভুরা ভূমিরাজদের শোষণ করবার জন্য রাষ্ট্রকে ব্যবহার করছে। আজকে পুঁজিবাদী ব্যবস্থাতে তাই, পুলিশ, মিলিটারি, গোয়েন্দা করাপশনের সঙ্গে যুক্ত হয়েছে। এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে অর্থনৈতিক করাপশন, এটা পুঁজিবাদের বৈশিষ্ট্য হবেই। একটা কথা মনে রাখবা, যে পাত্র যদি ফুটে থাকে, জল তুমি যতই ঢালো, পাত্রে জল দাঁড়াবে কি? তাই উদারনৈতিক গণতন্ত্র সেই ফুটো পাত্র। এখানে কিন্তু জাতপাত, এখানে সাম্প্রদায়িকতা, জাতিবিদ্বেষ, ধর্মীয় গোড়ামি সব আর্টিফিশিয়ালি সৃষ্টি করা হয়, প্রচার করা হয়, প্রয়োজনে সৃষ্টি করা হয়, আড়ালে সৃষ্টি করা হয়। আর সম্প্রতির কথা বলে, এটা মিডিয়াকে ব্যবহার করে। মিডিয়া কখনোই নিরপেক্ষ নয়, বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়। সুতরাং স্টেট মেশিন শোষণের হাতিয়ার হিসাবে কাজ করে। লেনিন বলেছেন দ্য স্টেট গ্রন্থে, দ্য স্টেট ইজ এ মেশিন ওয়ান ক্লাস ওভার অ্যানাদার। রাষ্ট্র হলো এক শ্রেণীর দ্বারা অপর শ্রেণীকে শোষণের হাতিয়ার হিসাবে কাজ করে। রাষ্ট্র শোষণের হাতিয়ার হিসেবে এক শ্রেণী, মুষ্টিমেয় শ্রেণী, ধনিক শ্রেণী, তারা শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। লেনিনের এই বক্তব্য ঠিক। আজকে তুমি দেখো দাস মালিক সমাজে, তুমি দেখো রাষ্ট্র শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। সামন্ত সমাজে সামন্ত প্রভু জমিদারদের স্বার্থে রাষ্ট্র ব্যবহার হচ্ছে, আর পুঁজিবাদী সমাজে পুঁজিপতিদের স্বার্থে, ক্যাপিটালিস্টদের স্বার্থে ব্যবহার হচ্ছে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাষ্ট্র এই কাজে চলছে। ওকে। আর একটা কথা কি, পুঁজিবাদ সুকৌশলে তারা একটা ইডিওলজি তৈরি করছে, নাগরিক সমাজের মধ্যে সেই ইডিওলজিটা প্রবেশ করাচ্ছে। নাগরিক সমাজে বুদ্ধিজীবী যারা, তাদেরকে কাজে লাগাচ্ছে। বুদ্ধিজীবী হচ্ছে সুবিধাবাদী। বুদ্ধিজীবী কিন্তু তারা কোনো শ্রেণী নয়, তারা সুবিধাবাদী মানুষ। তারা শাসক শ্রেণীর, তাদের শাসক শ্রেণীর অনুগত, তারা একটা ভদ্র মানুষ। সুতরাং তারা সুবিধাবাদী, তারা রাষ্ট্রের গুণগান করে, তারা শাসকের গুণগান করে। ওকে। আর সাধারণ যারা বুদ্ধিজীবী, এখানে গ্রামসী বলেছেন বুদ্ধিজীবীদের দুটো ভাগ আছে, কবি, সাহিত্যিক, বড় বড় বুদ্ধিজীবী সরকারের দালাল হিসেবে কাজ করে, ধনীদের দালাল হিসেবে কাজ করে। আর যারা সাধারণ গ্রাসরুটের বুদ্ধিজীবী, তারা শ্রমিকদের স্বার্থে কথা বলে। তাই গ্রামসী বলছে যে শাসক শ্রেণী নাগরিক সমাজকে ব্যবহার করে তাদের যে ভাবধারা, সেটাকে বৈধতা দেয়। তাই সাবেকি মার্ক্সবাদে যেখানে বলা হয়েছে অর্থনীতি মূল নিয়ন্ত্রণ শক্তি সমাজের, অর্থনীতি হচ্ছে সমাজের ভিত, আর উপরিতল শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, এই যে উপরি কাঠামো অর্থনীতি নির্ভর করে। এখানে কিন্তু নয়া মার্ক্সবাদীরা বলছে শুধু অর্থনীতি মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে না, আর ভাবধারার মধ্য দিয়েও কিন্তু নিয়ন্ত্রণ করছে শাসক শ্রেণী। তাই ভিতে অর্থনীতির দ্বন্দ্ব আছে, উপরিতলে দ্বন্দ্ব থাকবে। আর মার্ক্স কিন্তু উভয়কে, অর্থাৎ ভিত আর উপরিতল উভয়কে প্রভাবিত করে, নিয়ন্ত্রিত করে। কিন্তু গ্রামসী বলছেন যে এখানে শুধু অর্থনীতিকে বেশি গুরুত্ব দিলে হবে না, অর্থনীতি উপরিতলকে নিয়ন্ত্রণ করে, ইমারতকে নিয়ন্ত্রণ করে। কিন্তু পাশাপাশি ইমারতে কিন্তু আজকে ইমারতেও কিন্তু রাষ্ট্র শুধু শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে কাজ না করে, ইমারতে অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি, ভাবধারা, এগুলোর উপরে
আজকে শাসক শ্রেণী নিয়ন্ত্রণ করছে। ওকে, অর্থনীতি পুঁজিপতি শ্রেণীকে বসিয়ে দিয়েছে, পাশাপাশি নাগরিক সমাজের বুদ্ধিজীবীদের ওই উপরিতলে আইনজীবী থেকে শুরু করে কবি সাহিত্যিক এদের মধ্যে একটা ভাবধারা তৈরি করে দিচ্ছে। সেটা কিন্তু নিজেদের স্বার্থে ভাবধারা, নিজেদের স্বার্থে ইডিওলজি। সেই ইডিওলজিটা সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মধ্যে প্রচার করে তারা এই গণতন্ত্রকে বৈধতা দিচ্ছে। গ্রামসী বলছেন, হাবেরমাস বলছেন, লোকাস বলছেন যে এর বিরুদ্ধে শ্রমজীবী মানুষের মধ্যে সংস্কৃতি গড়ে তুলতে হবে, পাল্টা সংস্কৃতি। ওই ক্যাপিটালিস্টদের সংস্কৃতি নাগরিক সমাজকে ব্যবহার করে সুশীল সমাজ নামে যারা অভিহিত তথাকথিত, তাদের বিরুদ্ধে সত্যিকারের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যে সংস্কৃতি, সেই তার পাল্টা গড়ে তুলতে হবে এবং শাসক শ্রেণীকে পরাজিত করতে হবে। সুতরাং নয়া মার্ক্সবাদীদের মতেও মার্ক্সবাদ অত্যন্ত প্রাসঙ্গিক। মার্ক্স যে সময় তত্ত্ব লিখেছেন তার পরবর্তীকালে পুঁজিবাদের বড় পরিবর্তন হয়েছে। আমি বলেছি যে উদারনীতিবাদী তত্ত্বেরই কত কত ভ্যারাইটিস, হ্যাঁ, শাসক শ্রেণী এবং দেশের ধনিক শ্রেণী এবং দেশের তাদের তল্পি বাহক, তাদের তাদের পক্ষে বুদ্ধিজীবী শ্রেণী কিভাবে উদারনীতিবাদকে বারবার তার মডেল চেঞ্জ করেছে। হ্যাঁ, রাষ্ট্রের চরিত্রকে আলাদা আলাদা করে ব্যাখ্যা দিয়েছেন। ওই পুলিশি রাষ্ট্র এক সময় চললো, তারপরে চললো কি বলো পুলিশি রাষ্ট্র, তারপরে ওয়েলফেয়ার রাষ্ট্র, আজকে চলছে মিনিমাল স্টেট। এটাও চেঞ্জ হবে, আবার তার শোষণ অব্যাহত রাখতে হবে। তাই মার্ক্সবাদ দরকার। নয়া মার্ক্সবাদীদের মতে শ্রমিকদের মধ্যে একটা চেতনা, আজকে কিন্তু চেতনা বাড়ছে। ক্যাপিটালিস্টরা যতই নিজেদের মধ্যে হানাহানি করুক, নিজেদের মধ্যে হানাহানি করুক, চুক্তি করছে, যুদ্ধের আবহাওয়া তৈরি করছে, আবার শান্তির বার্তা দিচ্ছে। নয়া উদারনীতিবাদী আন্তর্জাতিক সম্পর্কে তারা কি চাইছে? শান্তি। যে আমাদের নয়া উদারনীতি, আমাদের উদারনীতিবাদে যুদ্ধ না থাকে না, ফ্যাসিবাদের যুদ্ধ থাকে, নাৎসিবাদের যুদ্ধ থাকে, আমাদের থাকে শান্তি ও বিশ্ব নিরাপত্তা। মুখে ফেক কথা। সুতরাং মার্ক্সবাদীদের এটা ভাবতে হবে যে এইগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার আন্তর্জাতিক ক্ষেত্রে। নেক্সট হচ্ছে বিশ্বায়ন এবং নতুন উপনিবেশবাদ। বিশ্বায়নের মধ্য দিয়ে আজকে পুঁজিবাদী দেশগুলো, উদারনীতি গণতান্ত্রিক দেশগুলো কি করছে? আজকে নতুন উপনিবেশবাদ কায়েম করেছে। আইএমএফ গড়ে চলেছে। আইএমএফ মার্কিন আধিপত্য। আইএমএফ থেকে ঋণ শর্ত আরোপ দিচ্ছে, শর্ত করছে যে তুমি এই পারপাসে ঋণ নিবা। যেসব দেশে অর্থ ওখানে আছে এবং ঋণ দিচ্ছে গরিব দেশকে, সেখানে শর্ত দিয়ে দিচ্ছে তুমি এই ঋণের টাকা এই পারপাসে ব্যয় করবা। শর্ত দেওয়ার কে? তুমি। হ্যাঁ, তার মানে কি? তার নিজের দেশে যে দ্রব্যটা তৈরি হয়, ঋণ গ্রহীতা দেশ সেই দ্রব্য উৎপাদন করতে পারবে না, সেই সেই মেডিসিন উৎপাদন করতে পারবে না। এটা কি নয়া উপনিবেশবাদ নয়? বন্ধুত্ব স্থাপন করছে, এমনকি পরিবেশ রক্ষা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা, আর্থিক সহযোগিতা, মেডিসিন সহযোগিতা, সহযোগিতা করে সেনা সহযোগিতা। পরবর্তীকালে সেনা আর তুলছে না। এ কি? এটা নয়া সাম্রাজ্যবাদ। নয়া সাম্রাজ্যবাদ। সাদ্দাম হোসেন রাসায়নিক বোমা তৈরি করেছে, অতএব এটাকে উদ্ধার করতে হবে, তাই তাকে অ্যাটাক করতে হবে 2003 সালে। রাসায়নিক বোমা পেয়েছে ইরাকে, বলো। সাদ্দাম হোসেন ফাঁসি দিল, তারপরে কেন আমেরিকা সেনা আছে বলতো? নয়া সাম্রাজ্যবাদ। আফগানিস্তানের 21 বছর সেনা থাকলো কেন? লাদেনকে মারার পরে সেনা থাকলো কেন? এটা নয়া সাম্রাজ্যবাদ। সেনা মোতায়েন করা। অমুক দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমাদের মানবাধিকার। সব ক্ষেত্রে পুঁজিবাদী দেশগুলির নেতা, শাসক এবং সেই দেশের প্রত্যেকটা আমলা গোয়েন্দা মানুষকে শোষণ করার সিস্টেম হিসাবে রাজনৈতিক ব্যবস্থাকে ব্যবহার করছে। এর এগেনস্টে দরকার মার্ক্সবাদ। এর এগেনস্টে দরকার মার্ক্সবাদ। মার্ক্সবাদ অত্যন্ত প্রাসঙ্গিক, জরুরি প্রাসঙ্গিক। যাই হোক, তাহলে আমরা দেখছি যে সন্ত্রাস দমন, পুঁজিবাদী রাষ্ট্রগুলো সন্ত্রাস দমনের নামে খুব উৎসাহ দেখাচ্ছে, বড় বড় ভাষণ দিচ্ছে, জাতিপুঞ্জের জেনারেল সভার 2 মাস ধরে মিটিং করছে,
বেশিরভাগ সময়টা সন্ত্রাস দমনে। আরে সন্ত্রাস দমন যারা ওখানে ভাষণ দেন তারাই সৃষ্টি করে। আমেরিকা সন্ত্রাসবাদ সৃষ্টি করছে। আমেরিকা পুঁজিবাদী দেশগুলোর মধ্যে টপ মোস্ট একটা দেশ। ওকে, তাহলে এখানে মার্ক্সবাদ দরকার না? আমেরিকাতে জাতি বিদ্বেষ নেই, তাহলে এখানে মার্ক্সবাদ দরকার নেই? আমেরিকার কোনো চরিত্র নেই, প্রয়োজনে মৌলবাদকে সমর্থন করবে, প্রয়োজনে মৌলবাদকে ধ্বংস করবে, প্রয়োজনে সন্ত্রাসবাদ সৃষ্টি করবে, তার প্রয়োজন হলে প্রয়োজনে সন্ত্রাসবাদকে ধ্বংস উদ্যোগ নেবে। এ কোন গণতান্ত্রিক ব্যবস্থা? তাই এই ক্ষেত্রে একমাত্র সর্বহারা শ্রেণী, খেটে খাওয়া মানুষ, আজকের সর্বহারা শ্রেণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলে কারখানা যারা মেশিন চালাচ্ছেন, যারা প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, সবাই কিন্তু শ্রমজীবী মানুষ, সবাই শ্রমজীবী মানুষ। এই মানুষগুলো যদি প্রত্যেকটা দেশের, গরিব মানুষ হচ্ছে অধিকাংশ মানুষ, তাদের অধিকার কেন প্রতিষ্ঠিত হবে না? অধিকাংশ প্রায় মানুষই গরিব, তারা উৎপাদন করছে, তারা সৃষ্টি করছে, অথচ তারা ভোগ করতে পারছে না। তাহলে এই সব দেশ মার্ক্সবাদ কিন্তু প্রয়োজন। সংস্কৃতি এবং গণমাধ্যম, সংস্কৃতি, মিডিয়া সংস্কৃতি তুলে ধরছে, এটা পুঁজিবাদের সমর্থন। মিডিয়া সত্যি কথা বলে, ঘটনা তুলে ধরে, আর সেখানে যে কমেন্ট গুলো করে সেটা কিন্তু সাধারণ মানুষের স্বার্থপূর্ণ করবার জন্য কমেন্ট করেন, প্রচার চালায়, মানুষকে বিভ্রান্ত করে, ভুল মেসেজ দেয়, কিছু কিছু সত্য ঘটনা তুলে ধরে। কেন হলো, কেন প্রশ্নটা কিন্তু মিডিয়া করে না, শাসক শ্রেণীর বিপক্ষে জনমত গঠন করে না, সত্যি কথা বলে এই জনমত গঠন করতে হবে। এই ক্ষেত্রে মার্ক্সবাদ প্রয়োজন। ভোগবাদ সৃষ্টি করেছে পুঁজিবাদ। আজকে আজকে যে সমস্ত পুঁজিবাদী ব্যবস্থাতে কালচার, প্রত্যেকটা গরিব দেশের নিজস্ব সংস্কৃতিকে ভেঙে দিয়েছে বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই সংস্কৃতি হচ্ছে ক্যাপিটালিজমের সংস্কৃতি। এই সংস্কৃতি হচ্ছে একটা, কি বলবো, একটা অপসংস্কৃতি। এর মধ্য দিয়ে সমাজের যুবশক্তির মেরুদণ্ড, সাধারণ মানুষের মানসিকতা, মানুষকে অশিক্ষিত করে রাখা, অজ্ঞ করে রাখা, যত অজ্ঞ করে রাখতে পারবে তাতে শাসক শ্রেণীর সুবিধা। তাই তাই প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে, শিক্ষাকে সরকারি ভাবে উদ্যোগ নিচ্ছে না। আর শিক্ষা খাতে যে ব্যয় হয় সেখানেও কিন্তু অর্থ আত্মসাৎ করছে রাজনৈতিক নেতৃত্ব, সঙ্গে সঙ্গে সেই দেশের গোয়েন্দা আমলা, স্টেট মেশিনারির সঙ্গে যারা যারা যুক্ত, অর্থ আত্মসাৎ করছে। তার কারণ শিক্ষিত মানুষের মেরুদণ্ড গড়ে উঠলে শাসক শ্রেণীর বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে। তাই এই ক্ষেত্রে এই বিষয়গুলিকে তুলে ধরবার জন্য মার্ক্সবাদ প্রাসঙ্গিক। নেক্সট হচ্ছে প্রতিবাদ। মার্ক্সবাদের প্রতিবাদ দরকার। এখানে প্রত্যেকটা দেশের শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়। ক্যাপিটালিজমে দেশে দেশে বিভাজন, দেশে দেশে হানাহানি, যুদ্ধ, এটা ইতিহাস বলছে ভাই। হ্যাঁ, আজকে সোভিয়েত রাশিয়া মার্ক্সবাদ অনুযায়ী যদি চলতো, তাহলে কি সোভিয়েত রাশিয়ার শাসক আমেরিকার দালাল হিসেবে কাজ করত? গর্বাচভ 1987 সালে শান্তি পুরস্কার পেল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। তাহলে সেই দেশটা কি সমাজতন্ত্র ছিল বলো? হ্যাঁ, ছিল না। তাহলে আমি আজকের বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বললাম যে মার্ক্সবাদ কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু মার্ক্সবাদের কিছু সীমাবদ্ধতা এসে গেছে, মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে। সোভিয়েত ইউনিয়নে ভেঙে গেল, পূর্ব ইউরোপে সমাজতন্ত্র ভেঙে গেল, পূর্ব জার্মানির সমাজতন্ত্র ভেঙে গেল, আজকে ভিয়েতনামে সমাজতন্ত্র টিম টিম করছে, কিউবাতে সমাজতন্ত্র টিম টিম করছে। একটা কথা মনে রাখতে হবে যে পুঁজিপতি দেশের শাসকরা বিপ্লবী শক্তিকে যেন তেন প্রকারণে ধ্বংস করতে হবে। আর প্রত্যেকটা দেশের ক্যাপিটালিস্ট শাসক শ্রেণী তারা মার্ক্সবাদকে ধ্বংস করার জন্য উঠে পেরে লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনারা বলভিয়া জঙ্গলে চে গুয়েভারাকে আহত করে
আহত করে তার হাত দুটো কেটে মেডিসিন দিয়ে ফিদেল কাস্ত্রোর সামনে পাঠিয়েছিল। ফিদেল কাস্ত্রো যাতে ভেঙে পড়ে তার ঘনিষ্ঠ বন্ধু চে গুয়েভারা, তার এই অবস্থা, অতএব আমি আমার মার্ক্সবাদ থেকে আমি সরে যাব, তা কখনই না। ফিদেল কাস্ত্রোকে 264 বার হত্যার পরিকল্পনা করে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাহলে মার্ক্সবাদ আর পুঁজিবাদ একে নয়। পুঁজিবাদ হচ্ছে একটা স্বাভাবিক ব্যবস্থা নয়, কৃত্রিম ব্যবস্থা। সামন্তবাদের গর্ভে উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা তারা তাদের শ্রেণী স্বার্থে, শিল্প মালিক ধনী তারা শ্রেণী স্বার্থে কায়েম করেছে। তাই এই পুঁজিবাদের পতন অবশ্যই আসবে। যারা মার্ক্সবাদী তারা আত্মবিশ্বাসী, যারা মার্ক্সবাদী তারা শক্তিশালী, মানসিক দিক থেকে অনেক দৃঢ়, তারা বিপ্লবী। সুতরাং এই মার্ক্সবাদকে মুছে দেওয়া বিশ্বের বাজার থেকে, বিশ্ববাসীর কাছ থেকে মুছে দেওয়া সম্ভব নয়। আর চীনের এক্সকিউজ দেখিয়ে, সোভিয়েতের পতন দেখিয়ে, পোল্যান্ডের, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া এইসব দেশের সমাজতন্ত্রের পতন, ক্যাপিটালিজম ফিরে আসা, এইসব দেখিয়ে মার্ক্সবাদকে দমিয়ে দেওয়া যায় না। মার্ক্সবাদ এর প্রাসঙ্গিকতা সব সময়ই আছে। তাই আজকে যে মার্কসিস্ট ফেমিনিজমের আদর্শকে গ্রহণ করতে হবে। এনভায়রনমেন্টাল মার্কসিজম, আজকে পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে কারা? ক্যাপিটালিস্টরা। হ্যাঁ, ক্যাপিটালিস্টরা পরিবেশ রক্ষা করছে। এই আমাদের দেশের আদিবাসী সম্প্রদায় তারা পরিবেশকে রক্ষা করেছে। আর ভারতবর্ষের শাসক শ্রেণী যারা মন্ত্রী এমএলএ তারা গাছ কাটার জন্য তারা ব্যস্ত হয়েছিল এবং বহু মানুষকে তারা হত্যা করেছে। এর জন্য নর্মদা আন্দোলন হয়েছে, চিপকো আন্দোলন হয়েছে, সারা পৃথিবীতে এরকম আন্দোলন। ধনীরা কিন্তু তাহলে আজকে কৃত্রিম ভাবে পরিবেশকে ধ্বংস করছে, এর জন্য দায়ী কিন্তু ধনীরা। ওকে, আর এখানে ধরো মানে কি বলবো, উন্নত দেশগুলো আগে পরিবেশকে নষ্ট করতো, তারা নিজের দেশকে রক্ষা করবার জন্য আজকে অনুন্নত দেশগুলিতে শিল্পায়ন ঘটেছে। আর অনুন্নত দেশগুলোর জনগণকে বোকা বানিয়ে অনুন্নত দেশের শাসক শ্রেণী আর ওই সমস্ত উন্নত দেশের ক্যাপিটালিস্টদের নিয়ে আসতে, সরকারকে নিয়ে আসতে বলছে এইখানে তোমরা শিল্প কারখানা গড়ো, আর মনে তো এই দেশে সাধারণ মানুষ মরবে। অর্থাৎ কি, জায়গায় খাবে জায়গায় মরবে। অর্থাৎ আগে তারা যে নিজের দেশে শিল্প করে যে বিদেশে বাজারে বিক্রি করতো, তাতে অন্তত গরিব দেশগুলোর পরিবেশ বাঁচত। কিন্তু এখন গরিব দেশেই শিল্পায়ন ঘটিয়ে সেখানকার পরিবেশ দূষণ করে সেখানকার মানুষকে মারার একটা কৌশল। এই হচ্ছে ক্যাপিটালিজম, এই হচ্ছে লিবারাল ডেমোক্রেটিক সিস্টেম। এতে কি সাধারণ মানুষ মুক্ত হবে? প্রত্যেকটা দলই, বিরোধী দলে যখন থাকে দেখো না, খুব ভালো ভালো কথা বলে, আর সেই দলে যখন পাওয়ারে যায় আগের সরকার যেমন অন্যায়টি করতো তেমনটি করে। বিচারের বাণী নীরবে নিভৃতে কান্দে। ক্যাপিটালিস্ট লেখক চিন্তাবিদ তিনি হলেন এআর বল, তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে উদারনীতিবাদী গণতন্ত্রে যে বিচার ব্যবস্থাতে নিরপেক্ষতা ও স্বাধীনতার কথা বলা হয় তা হলো আধা অলিক কল্পনা মাত্র। তাহলে পুঁজিবাদী লেখক স্বীকার করছেন বিচার বিভাগ নিরপেক্ষ নয়। ইংল্যান্ডের একজন বিখ্যাত চিন্তাবিদ হ্যারাল্ড ল্যাস্কি এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে বলেছেন যে পুঁজিবাদী গণতন্ত্রে যে অর্থ বৈষম্য, শ্রমিক শোষণ হচ্ছে, এটা অন্যায়। ল্যাস্কি বলেছেন শুধু রাজনৈতিক স্বাধীনতা দিলে, রাজনৈতিক অধিকার দিলে পেট ভরবে না, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার দিতে হবে। সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার মূল্যহীন, মিনিংলেস উইদাউট ইকোনমিক্যাল রাইট অ্যান্ড ইকোনমিক্যাল ফ্রিডম। ওকে, এ কে বলছে?
ইংল্যান্ডের একজন পুঁজিবাদী গণতন্ত্রের একজন সমর্থক বলছেন। তাহলে বলো, অনেকে বলেছেন, কিন্তু এরা ঝেড়ে কাশতে পারে না। এরা মার্ক্সের থিওরিকে প্রয়োগ করতে পারেন না। চাপ থাকে, শাসক শ্রেণীর চাপ থাকে, বুদ্ধিজীবীদের মাথা কিনে নাই। মার্ক্সবাদে বুদ্ধিজীবীরা একটা আলাদা ক্লাসে নয়, তাদের কিন্তু ক্লাসের শ্রেণী চরিত্র থাকে না। শ্রমিক গরিব হতে পারে, অজ্ঞ হতে পারে, শ্রমিক কিন্তু আলাদা ক্লাস। কৃষক গরিব হতে পারে, তারা একটা আলাদা ক্লাস। তাহলে লেখাপড়া জানা, হাইলি এডুকেটেড, তারা কেন ক্লাস না? কারণ হচ্ছে সুবিধাবাদ, কারণ হচ্ছে ফেসিলিটি নেব। তারা অনেক কিছু করতে পারেন। তাই যারা মার্ক্সবাদী বুদ্ধিজীবী, এর মধ্যেও যারা মার্ক্সবাদী বুদ্ধিজীবী, যারা মার্ক্সবাদকে গ্রহণ করবে, তারা কিন্তু ক্যাপিটালিস্টদের দালালি করবে না। ক্যাপিটালিস্ট রাষ্ট্রের গোয়েন্দা, পুলিশ, মিলিটারি, ক্যাপিটালিস্ট রাষ্ট্রের রাজনৈতিক প্রশাসক, তাদের দালালি করবে না। যাই হোক, আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা দেখলাম, শেষে আমি শেষ করব, গরিবের মুক্তি, শোষণ মুক্ত সমাজ, সুস্থ সংস্কৃতি, আইনের চোখে সবাই সমান অধিকার, আর সব আগে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার যেটা দরকার, এগুলো পেতে গেলে বিশ্ববাসীকে মার্ক্সবাদ গ্রহণ করতে হবে। টিভি, রেডিও, পুস্তক, ইন্টারনেট, ফ্ল্যাক্স সব ব্যবহার হচ্ছে পুঁজিপতিদের স্বার্থে। এর এগেনস্টে মার্ক্সবাদকে বলিষ্ঠভাবে প্রয়োগ করতে হবে। মার্ক্সবাদ মিথ্যা নয়, মার্ক্সবাদ বাস্তবসম্মত, মার্ক্সবাদ সাইন্টিফিক, মার্ক্সবাদ বৈজ্ঞানিক, মার্ক্সবাদ যুক্তি, মার্ক্সবাদ সত্য। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।